আর মুম্বাই সব থেকে চাপ হয়ে যাবে, কোন প্লেয়ারকে ধরে রাখবে এটা বোঝা মুশকিল। তবে সূর্যকুমারকে হয়তো ধরে রাখতে পারে, তার সাথে রোহিতকে হয়তো ধরে রাখবে। হার্দিককে ছেড়ে তুলে নেবে আরটিএম দিয়ে, আর বুমরাকেও আরটিএম দিয়ে হয়তো তুলে নিতে পারে সম্ভবত। আবার এটাও হতে পারে রোহিতকে হয়তো ধরে রাখলো না, রোহিতকে নিলামে উঠতে দিল, বা হয়তো রোহিত আর হার্দিককে হয়তো কিনে রাখলো, মানে আগেই রিটেন করে নিল, আর যে দুজন যে প্লেয়ার রয়েছে তাদের দুজনকে পরেই করলো, মানে পরে কিনলো, তাহলেই হয়ে গেল। পরে কিনতেই পারে, পরে ওইভাবে কিনলো, সেটাও করতে পারে। তো দেখা যাক এখন কী সিদ্ধান্ত নেয়, এটা পুরোপুরি মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাপার। মুম্বাই ইন্ডিয়ান্স ঈশান কিষানকে হয়তো ছেড়ে দেবে, ঈশান কিষান ধ্রুব জুড়ের একটা ভালো অপশান উইকেট কিপারের যে কোনো দলের জন্য, এইভাবেই দলটা হতে চলেছে। আর মিডিল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে সাই সুদর্শন, তিলক বর্মা, তারপরে সাই সুদর্শন, তিলক বর্মা, নিহাল ওয়াদ্দেরা, রজত পাতিদারকে হয়তো আরসিবি রিটেন করে নেবে। আর আয়ুষ বদনী মিডল অর্ডার ব্যাটসম্যান, আবার কিন্তু শেষ দিকে এসে ফিনিশও করতে পারে আয়ুষ বদনী, শেষ অবধি এসে ফিনিশও করতে পারে আয়ুষ বদনী। এইসব ভালো প্লেয়ার রয়েছে আর কি, মানে মিডল অর্ডার প্লেয়ারদের মধ্যে এরাই রয়েছে। নীতিশ রানা, ভেঙ্কটেশ্বর, এরাও মিডল অর্ডার প্লেয়ার। ভেঙ্কটেশ্বর চাইলে কিন্তু ওপেনও করতে পারে, পরেও খেলতে পারে, সব জায়গাতেই খেলতে পারে। আর একটা প্লেয়ারের নাম আমার মনে পড়ছে না, দিল্লির মিডল অর্ডার প্লেয়ার, ঋষভ পান্ত রয়েছে, লালিত যাদব একটা মিডল অর্ডার প্লেয়ার, নীতিশ কুমার রেড্ডিও সানরাইজার্স হায়দ্রাবাদের ভালো একটা অপশান হতে পারে। এদেরকে খেলাতে হবে, তাহলেই তো ভালো খেলবে। আর অভিষেক পোড়েল তো ওপেনই হয়তো করাবে, ওপেন যখন করানো হয়েছিল সে ভালো খেলেছিল, আর যখন শেষ দিকে খেলানো হয়েছিল তখন কিন্তু খেলেছিল ভালো, প্রথম দিকে ভালো খেলতে পারেনি, মানে প্রথমে শেষ দিকে তো ওপেন করানো হয়েছিল তাকে। ঋতুরাজ গায়কোয়াড়কে যখন মিডল অর্ডারে খেলাতো চেন্নাই সুপার কিংস, তখন যখন খেলতো ওপেন যখন করানো হয়েছে তখন কিন্তু ভালো পারফরমেন্স করেছে। এটাই হলো ব্যাপার, অনেক প্লেয়ারকে মিডল অর্ডারে খেলিয়েছে তখন খেলতে পারেনি, ওপেন যখন করিয়েছে তখন কিন্তু ভালো খেলেছে, এরকমই কিন্তু বেশিরভাগ হয়েছে। তো দেখা যাক কী হয়। দিল্লি ক্যাপিটালসের মিডল অর্ডারে শ্রেয়াস আগে ছিল, আর তার সাথে ঋষভ পান্ত, এই দুজনই যা খেলার খেলতো। আর এখন ওই কারণে সমস্যা হয়ে গেছে, মিচেল মার্শকে দিয়ে আবার যদি কাজ চালানো যায় তাহলে তো চলবে। আর শেষ দিকে ক্রিস্টিয়ান স্টাফ রয়েছে, মার্কুটে প্লেয়ার, অনেক ভালো ভালো প্লেয়ারে উঠবে, এবার সেখান থেকে দল তৈরি করতে হবে। আর আরসিবির মেন্টর তো আরসিবির মেন্টর তো দীনেশ কার্তিক হতে চলেছে, কলকাতার মেন্টর হতে চলেছে, তো বললাম চন্দ্রকান্ত পণ্ডিত থাকবে, তার সাথে জ্যাক কালিস। আর দিল্লির শোনা যাচ্ছে যুবরাজ সিং হতে পারে, যুবরাজ সিং এখন অফিসিয়ালি ঘোষণা করা হয়নি, তারপরে ঘোষণা করা হবে। মুম্বাই ইন্ডিয়ান্সের যারা ছিল তারাই হয়তো থাকবে। তো কলকাতার হয়ে খেলেছে এমন কোনো প্লেয়ারকেও কিছু কিন্তু কিনবে কলকাতা। আইপিএলের বিষয়ে, মানে 2025 আইপিএলের বিষয়ে অনেক আপডেট আসছে, কী আপডেট সেটা বলবো। প্রথম যে আপডেটটা সেটা হলো যে শোনা যাচ্ছে নাকি কলকাতার মেন্টর হতে পারে জ্যাক কালিস, অথবা রিকি পন্টিং, অথবা ইয়ন মর্গান, এই তিনজনের মধ্যে কেউ হতে চলেছে। তবে রিকি পন্টিং, জ্যাক কালিস, এদের মধ্যে জ্যাক কালিস হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু জ্যাক কালিস এর আগে কিন্তু কোচিং করিয়েছিল কলকাতার হয়ে, তখন ভালো করতে পারেনি। বাট এইবারও তাকে কি করে করবে আমি জানি না। অনেকে বলছে ইরফান পাঠানের কথা, ইরফান পাঠান একটা ভালো অপশান হতে পারে, সব থেকে দেশি কোচ বানালেই ভালো হয়। এই গৌতম গম্ভীর দেশি কোচ ছিল, সেখানে কিন্তু ভালো পারফরমেন্স করেছিল, আর জানে, দেশি প্লেয়াররা জানে যে কোন প্লেয়ারকে কোন জায়গায় খেলাতে হবে, বিদেশি প্লেয়াররা অতটা বোঝে না। এবং রিকি পন্টিং এই যে যখন কোচিং করিয়েছে দিল্লির ওই, অতটা কিন্তু ভালো করতে পারেনি। মাঝে শোনা যাচ্ছিল কুমার সাঙ্গাকারার সাথে কথাবার্তা চালাচ্ছে, কিন্তু তারপর আবার শোনা যাচ্ছে নাকি এদের সাথে কথাবার্তা চালাচ্ছে। এবার কথাবার্তা চালালেই যে এরাই কোচ হবে এমন কোনো কথা নেই, বা এরাই মেন্টর হবে এমন কোনো কথা নেই। এদের সাথে কথাবার্তা চলবে, তারা যদি রাজি হয়, শেষ মুহূর্তেও পুরো রাজি হলে তবেই কিন্তু তারা মেন্টর হবে, না হলে কিন্তু তারা হবে না, এটা মাথায় রাখতে হবে। এবার শেষ মুহূর্তে তারা যদি না হতে চায় সেক্ষেত্রে কিন্তু আলাদা বিষয়, তবে আমার মনে হচ্ছে সেটা হবে না, হয়তো সেরকম হবে না, হয়তো নিশ্চয়ই বুঝে শুনেই সিদ্ধান্তটা নেবে, তো দেখা যাক এখন কি হয়। এটাই শোনা যাচ্ছে প্রথম খবর। আর দ্বিতীয় খবর শোনা যাচ্ছে যে
জাদেজাকে নাকি চেন্নাই সুপার কিং ছেড়ে দিতে চলেছে, ধরে রাখবে না। এবার আইপিএলের নিলাম থেকে নেবে নাকি তাও কোনো শিওর নেই, যেহেতু সে আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছে, এই জন্য জাদেজাকে কিন্তু ছেড়ে দিচ্ছে। এবার জাদেজাকে যদি ছেড়ে দেয় সেক্ষেত্রে অন্যান্য দলও কিন্তু সুযোগ পেয়ে যাবে তাকে দলে নেওয়ার। এবার জাদেজা হয়তো টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে, বাট তার কিন্তু অনেক অভিজ্ঞতা রয়েছে, টি-20তে এর আগে কিন্তু খেলেছে। তবে অনেকে বলছে যে টি-20তে নাকি জাদেজার থেকে অবশ্যই অক্সার প্যাটেল সেরা, আমারও তাই মনে হয়। বাট জাদেজা কিন্তু মানে একজন ভালো অলরাউন্ডার, এবার এর আগে বহুদিন খেলার অভিজ্ঞতা রয়েছে, এবার তাকে যদি দলে নিয়ে রাখে অনেক সময় কিন্তু ম্যাচ জেতাতে পারবে। রবিচন্দ্রন অশ্বিনকে ওইদিকে রাজস্থান দল ছেড়ে দিতে চলেছে, এই খবরটা উঠে আসছে। আমরা এটাও দেখতে পারি রবিচন্দ্রন অশ্বিন আর জাদেজাকে একসাথে খেলতে অন্য কোনো দলের হয়ে অথবা চেন্নাইয়ের হয়ে আমরা দেখতে পারি। আর জাদেজা অশ্বিন এখনও অত ধাঁচ নেই বললে চলে এখন টি-20তে, বাট তাও একেবারে খুব বেশি রান দেবে না, ভালোই বল করবে, তাদের ওপর মোটামুটি ভরসা করা যায়, রান কম দেবে, ব্যাটিংটাও শেষ দিকে এসে করে দিতে পারবে। তো শেষ অবধি দেখা যাক কী হয়। এগুলো শোনা যাচ্ছে, আর শোনা যাচ্ছে ইয়াস দয়াল বলেছে বিরাট ভাইয়া আমাকে বলেছিলেন মাহি ভাই পেস না দিতে, কারণ তিনি পেস পছন্দ করেন, তাই প্রথম বলটি মাহি ভাই আমাকে ছক্কা মারার পর বিরাট ভাই আমাকে শান্ত করে, তার সাথে একটি কথোপকথন হয় আমার সাথে তার, এবং সে অনেক সাহায্য করেছিল। এবং আমি যখন প্রথমে গুজরাট থেকে আরসিবিতে আসি তখন সে বলেছিল যে আমি সবসময় তাকে সমর্থন করব, আমরা সকলে তোমার পাশে রয়েছি, তুমি শুধু ভালো করে যাও এবং মানে আমরা তোমাকে আর কি সমর্থন করব, তুমি পারবে ভালো করতে। আর মঈন আলী বলেছেন আমি যাদের অধিনায়কত্বে খেলেছি তাদের মধ্যে MS ধোনি সবসময় সেরা অধিনায়ক ছিল। ওয়াসিম আকরাম বলেছেন বিরাট কোহলি ইতিমধ্যেই ইতিহাসের বইয়ের গ্রেট হিসেবে নাম লিখিয়ে ফেলেছে। আর কলকাতার অধিনায়ক তো শ্রেয়াস আয়ার হচ্ছে, তবে আরসিবির অধিনায়ক কে হচ্ছে এটা নিয়ে একটা সংশয় রয়েছে। আরসিবির অধিনায়ক কে হয় এটা বলা সম্ভব না, KL রাহুলকে নেয় নাকি অন্য কোনো প্লেয়ারকে নেয়, নাকি রজত পাতিদারকে ক্যাপ্টেন করে দেয়, না কি হয় বলা যাচ্ছে না কিছু। ভালো কাউকে না পেলে হয়তো বিরাট কোহলিকে পুনরায় ক্যাপ্টেন করে দিতে পারে, অথবা কোনো বোলারটাই যদি কোনো ব্যাটসম্যান ক্যাপ্টেন না পায় বোলার কাউকেও করা যেতে পারে, ভালো কোনো বোলার কিন্তু সে ক্যাপ্টেন্সি করার তার মধ্যে ক্ষমতা রয়েছে, তাকেও ক্যাপ্টেন্সি দেওয়া যেতে পারে। যেমন প্যাট কামিন্সের মতো প্লেয়ার, প্যাট কামিন্সকে যেমন সানরাইজার্স হায়দ্রাবাদ খুবই পছন্দ করছে এবং তাকে রেখে দিচ্ছে পরের বছর IPL-এ, এবং সে ওই দলেই থাকছে, ওই দলের হয়েই খেলবে, এরকমই হতে চলেছে। আর এটা শোনা যাচ্ছে চেন্নাই সুপার কিংস নাকি ঋষভ পান্তকে কোনোভাবে রাজি করাতে চাচ্ছে যে কোনোভাবে, কিন্তু দিল্লি কিন্তু পান্তকে ছাড়তে চাইছে না, এই জন্য নিতে পারবে না পান্তকে, মানে পান্তকে নিতে চাইছে চেন্নাই দলে। এটাই, পান্তকে অনেকেই নিতে চায় টি-20তে, সে কিন্তু IPL-এ তো ভালো খেলেছে, এই জন্য কিন্তু IPL-এ নিতে চায়, এবং টি-20তে ওই IPL-এ ভালো খেলার কারণেই কিন্তু সুযোগ পায়। তার কিন্তু আন্তর্জাতিক টি-20 ক্রিকেটের রেকর্ড জঘন্য পান্তের, কিন্তু তার কিন্তু IPL-এ কিন্তু ভালো, IPL-এর থেকেই তো উঠে এসেছিলো ঋষভ পান্ত, ওখান থেকেই তো টেস্টে সুযোগ পেলো, টেস্টে ভালো খেললো, তারপরে তো সে ওয়ানডে টেস্ট টি-20 আন্তর্জাতিক খেলতে পারতো না, তাকে জোর করে খেলানো হতো। অন্য প্লেয়ারও বোধহয় এত সুযোগ পায়নি যতটা সুযোগ পেয়েছিল ঋষভ পান্ত, এইভাবে কিন্তু ঋষভ পান্ত উঠে এসেছিল। আর শ্রেয়াস আয়ার তো টেস্ট থেকেও বাদ পড়েছে, এখন তাকে নেওয়া হয় শুধু ওয়ানডেতে, টেস্ট টি-20তেও তাকে নেওয়া হয় না, তাকে টেস্টেও নেওয়া হয় না। সূর্যকে যেমন নেওয়া হয় এক ফরম্যাটে টি-20তে, ওয়ানডেতেও নেওয়া হয় না, টেস্টেও নেওয়া হয় না। আবার কাউকে কাউকে সব ফরম্যাটে নেওয়া হয়, বুমরাকে যেমন সব ফরম্যাটে নেওয়া হয়, বিরাট কোহলি যেমন আগে সব ফরম্যাট খেলতো, এখন টি-20 ফরম্যাটটা খেলে না। শুভমান গিল যেমন প্রায় সব ফরম্যাট খেলে, শুভমান গিল ভারতের পরবর্তী অধিনায়ক হতে পারে। আর শোনা যাচ্ছে মুম্বাইয়ের পরবর্তী অধিনায়ক হতে পারে হার্দিক পান্ডিয়া, যেটা আমি আগে বলে দিয়েছিলাম, হার্দিক পান্ডিয়া অধিনায়ক হবে। যে সিদ্ধান্তগুলো নেয় ওগুলো একদম বুদ্ধিমান সিদ্ধান্ত। এই যে জাহির খানকে কোচ করা, মেন্টর করা, ভালো কাউকে এরকম কোচিং করলে বা ইন্ডিয়ান কাউকে করলে সব থেকে ভালো হয়। বিদেশিরা মানে অতটা ভালো কিছু করতে পারে না, ওটাই সমস্যা। বিদেশিরা করলে একেবারে জঘন্য করে, তখন একদম ভালো করতে পারে না। এবার এটাই হলো ব্যাপার, এবার এগুলো ব্যাপারটা বুঝতে হবে। অনেকে বুঝে যে এই সিদ্ধান্তগুলো নিতে পারে ভালো, যারা সিদ্ধান্ত নিতে পারে না ওইখানে একটু মার খায়, ওইখানেই ভালো খেলতে পারে না। এই যে KKR আগের বছর কাপ নিয়েছিল, এই 2025 IPL-এ তো জঘন্য পারফরমেন্স করলো,
করতেই পারে, কেন করার সম্ভাবনাটাই বেশি। তার কারণ নতুন কাউকে মেন্টরের সাথে আবার চন্দ্রকান্ত পণ্ডিত রয়েছে, এরা মিলে কী সিদ্ধান্ত নেয়, কেমন নিলাম টেবিলে বোঝা যাবে কলকাতা ভালো খেলবে না খারাপ খেলবে। 2024 নিলাম টেবিলে আমি বলেছিলাম যে কলকাতার কিন্তু টিমটা ভালো লাগছে, যেহেতু গৌতম গম্ভীরের আছে ভালো কিছু হবে। এখন তো গৌতম গম্ভীর ভারতের কোচ হয়েছে, ভারতেরও আশা করছি ভালো কাপ ফাপ জেতাবে, ভালো লাগবে। T20 ওয়ার্ল্ড কাপ তো রাহুল দ্রাবিড় জিতিয়েছে, এবার গৌতম গম্ভীর কীরকম জেতাতে পারে সেটাই দেখতে হবে। টেস্ট সিরিজটা যখন বর্ডার গাভাস্কার ট্রফি হবে তখনই বোঝা যাবে সে কেমন কোচিং করাতে পারে। রাহুল দ্রাবিড় ভালোই কোচিং করাতো, আমার কাছে ভালোই লাগতো, খারাপ না। কিছু হয়তো ভুল করেছে, সূর্যকে যেমন জোর করে খেলানো ওয়ানডেতে এইগুলো, তারপর দু একটা আরও দেখলে দেখা যাবে যে এইগুলো খারাপ সিদ্ধান্ত ছিল, বাট মোটামুটি ভালোই। তারপর মিডল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে রাহুল ত্রিপাঠীও কিন্তু ভালো রয়েছে। রাহুল ত্রিপাঠী একটা ভালো অপশান। রাহুলদের যদি হায়দ্রাবাদ ছাড়ে তুলে যে কোনো দল নিতেই পারে, হায়দ্রাবাদ বা হায়দ্রাবাদের কাছ থেকে অন্য দলও কিনে নিতে পারে। মার্কুটে ওরকমই তো প্লেয়ার দরকার হয়, T20 ক্রিকেটে সবসময় মার্কুটে প্লেয়ার দরকার, তবে সবসময় একটা প্লেয়ার মেরে খেলবে সেটা তো আর হতে পারে না। পৃথ্বী শাহ IPL নিলামে উঠবে, পৃথ্বী শাহ একটা ভালো মার্কুটে ওপেনার, পৃথ্বী শাহ ভালো লাগে আমার, খেলাটা ভালো লাগতো আগে, তারপরে তো খেলতে পারতো না আর ভালো লাগতো না পরে। এই হলো ব্যাপার। তো দেখা যাক 2025 IPL-এর নিলামটা কবে হয়। শোনা যাচ্ছে নভেম্বরের শেষ দিকে হবে, ডিসেম্বরের শুরুর দিকে, এখন অফিসিয়ালি জানা যায়নি। বাট এখন আর IPL-এর কোনো আপডেট সেরকম একটা আসছে না, যা আপডেট সব দিয়েই দিয়েছি। তো দেখা যাক কী সিদ্ধান্ত নেয় সব দলগুলি, কোন প্লেয়ারকে রিটেন করে, সব যা যা আপডেট পাবো সবে কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করব। কয়জন প্লেয়ারকে ধরে রাখলো, কোন প্লেয়ারকে ছেড়ে দিল, কোন প্লেয়ারকে কী কারণে ধরে রাখলো, কী আপডেট সবই কিন্তু দেওয়ার চেষ্টা করব। সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এখন অনেকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা, যার কারণে মানে সাবস্ক্রাইব করলে কী হয়, আরও ভিডিও বানাতে ইন্টারেস্ট জাগে বা ভালো লাগে। এবার যদি অনেকে সাবস্ক্রাইব না করে তখন কি এনার্জি পাওয়া যায় না।